নমস্কার, 5:05 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আপনারা দেখেছেন গত দুদিন ধরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর কিভাবে পুলিশ অভিযানে নেমেছে, কিভাবে পুলিশ রাস্তায় নেমেছে হকার নিয়ে, জবরদখল নিয়ে। আগামীকাল নবান্নে ফের বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখান থেকে সরাসরি আমার প্রতিনিধি সোমরাজ রয়েছেন, একবার কথা বলবো সোমরাজের সঙ্গে, জানতে চাইবো সোমরাজ এই বৈঠক, আগামীকালের এই বৈঠকে ঠিক কি কি বিষয়ে কথা হবে? কারণ আমরা দেখেছি আগের বৈঠক, সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ এবং তারপর কিভাবে পুলিশ অভিযান শুরু করে দিয়েছে, শুধুমাত্র কলকাতা কেন, জেলাতেও। হ্যাঁ দেখো, আগামীকাল দুপুর 12টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, যে বৈঠকে সব থানার আইসি ওসিরা উপস্থিত থাকবেন, সব দপ্তরের সচিবরা থাকবেন, সব মিউনিসিপ্যালিটিগুলো উপস্থিত থাকবে। তবে তাহিরপুর ও ঝালদা মিউনিসিপ্যালিটিকে এই বৈঠকের আওতা থেকে বাদ রাখা হয়েছে। গত সোমবারের যে বৈঠক দেখেছিলাম সেই বৈঠকেও ঝালদা ও তাহিরপুর মিউনিসিপ্যালিটিকে বাদ রাখা হয়েছিল, এই বৈঠকেও ঝালদা ও তাহিরপুর মিউনিসিপ্যালিটিকে বাদ রাখা হয়েছে। সব জেলার জেলাশাসক, পুলিশ সুপাররা থাকবেন ভার্চুয়ালি। যারা কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় থাকেন তারা সশরীরে আসবেন নবান্ন সভাঘরে। এবারেই যেটা প্রশ্ন আসে, কি নিয়ে আলোচনা করবেন আগামীকালকের বৈঠকে? প্রথমত হকার সমস্যা নিয়ে কালকের বৈঠকে আলোচনা হবে। ইতিমধ্যেই নগর উন্নয়ন দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হচ্ছে যে হকার নিয়ে কিছু হকার সমস্যা কিছু চলছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে চান। মনে করা হচ্ছে আগামীকালকের বৈঠকের পর নগর উন্নয়ন দপ্তর থেকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে এই হকার সমস্যা সমাধানের জন্য। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থানার আইসি ওসি থেকে শুরু করে জেলাশাসক, পুলিশ সুপার, সব দপ্তরের সচিবদের বৈঠকে ডাকা হয়েছে। দ্বিতীয়ত, তুমি জানো যে লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11ই জুন যে প্রথম প্রশাসনিক বৈঠক করেন, সেই বৈঠক থেকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছিলেন। এখনো পর্যন্ত 3টি বৈঠক তিনি করেছেন, 3টি বৈঠকেই সরকারি জমি জবরদখল নিয়ে সরব হয়েছেন, প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। আগামীকালকের বৈঠকেও দ্বিতীয় এজেন্ডা হচ্ছে সরকারি জমি জবরদখল, ল্যান্ড এনক্রোচমেন্ট। নগর উন্নয়ন দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে এই দুটি বিষয়ের কথাই উল্লেখ করা হয়েছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ফলত মনে করা হচ্ছে আগামীকালকের বৈঠকে যেমন হকার সমস্যা নিয়েও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানাবেন মুখ্যমন্ত্রী, তেমনি সরকারি জমি দখল নিয়ে যে নির্দেশ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী স্বয়ং দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা প্রশাসন বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয় সম্পর্কেও ফলাফল অর্থাৎ উত্তর চাইবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে প্রশাসনিক মহল। ফলত এই দুটি ক্ষেত্রকে মাথায় রেখেই আগামীকালকের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুপুর 12টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে এই বৈঠক করবেন। ধন্যবাদ সোমরাজ। আর এরপরেই আমি কথা বলবো আমার 3 প্রতিনিধির সঙ্গে। আমার 3 প্রতিনিধি যারা আজ সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখিয়েছেন, শহরের বিভিন্ন প্রান্তে কিভাবে পুলিশি অভিযান সেই ছবি দেখিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি অনুপ রয়েছেন, অর্পিতা রয়েছেন, সান্নিক। প্রথমে অনুপের সঙ্গে কথা বলবো। নিউ টাউনের DLF1, DLF2, গত কদিন ধরে সেক্টর 5, সেক্টর 3 আমরা ছবি দেখেছি। আমরা দেখেছি কিভাবে পুলিশ গিয়ে তাদের বলছেন যে ফুটপাতের এতটা জায়গা দখল করা যাবে না, রাস্তার উপর জিনিস রাখা যাবে না। আগামীকাল বৈঠক নবান্নে। অনুপ, আমি একটু জানতে চাইবো, হকারদের সঙ্গে তো তোমার কথা হয়েছে, তারা কি এক্সপেক্ট করছেন, তারা কি বলছেন? আজকে নিউ টাউনে মূলত কোল ভবন, সেই কোল ভবনের কাছে একেবারে হকার উচ্ছেদ ছিল। সে সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে, NKD এর পক্ষ থেকে সেই হকার উচ্ছেদ যখন অভিযানে যায়, মূলত দেখা যায় যে সেখানে ফুটপাত দখল করে বড় বড় দোকান করে তারা বসে আছে এবং NKD এর পক্ষ থেকে বলা হয় কোনোভাবে কিন্তু এইভাবে ফুটপাত দখল করে সেখানে দোকান করে বসা যাবে না, এগুলো ভেঙে ফেলতে হবে। প্রায় 50টিরও বেশি দোকান কিন্তু আজকে সেখানে ভেঙে ফেলা হয়। তার আগে কিন্তু সেখানে যখন NKD বা নিউ টাউন থানার পুলিশ পৌঁছয়, সেখানে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ র্যাব মোতায়েন করা হয় এবং হকার ইউনিয়নের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে পুলিশ এবং NKD আলাদাভাবে কথা বলে এবং আশ্বস্ত করে পরবর্তী কি বৈঠক হবে আগামী দিন, আগামীকাল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করবে। অন্যদিকে যে হকার ইউনিয়নে যারা ছিল বা হকার যারা ছিল তারা কিন্তু দাবি করছে যে তাদের এই দোকান ভেঙে ফেলতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের বিকল্পতে কোনো ব্যবস্থা করা হয়, বিকল্প ব্যবস্থা দরকার, পুনর্বাসন দরকার, সে কথাই তারা বলছেন। একবার শুনবো তাদের কথা। আমাদের এখানে হকাররা আমরা চাই আমাদের নির্দিষ্ট একটা জায়গা করে দিক, আমরা সেখানে শিফট হয়ে যাবো। জায়গা দিয়েছে না, আমরা পাইনি, আমরা পুনর্বাসন চাই একটা। ওরা বলছে দোকান দিয়েছে, সবাইকে দোকান দেয়নি। 10 জন লোক আছে, দুটোকে দোকান দিয়েছে, তার 8 জন কি আমরা না খেয়ে পাস করবো? 7 সাল থেকে আমরা এখানে বসে আছি, পড়ে আছি। দাবি আমাদের একটাই দাবি যে আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা
কারিগর যারা লেবাররা কাজ করে তাদেরও পরিবার চলে। এখন ওনারা বলছে পুরো দোকান সব পরিষ্কার করে দিতে। মনে করে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো। নোটিশ করেছি, তিনবার অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকান অ্যালট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। স্থানীয়রা বলছেন যে স্থানীয় কাউন্সিলর তিনি দাবি করেছেন যে এখান থেকে দোকান তোলা হবে না। স্থানীয় কাউন্সিলর কি বলেছে আমি জানি না, আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে। হ্যাঁ, ভাঙবো। এবার সানিকের সঙ্গে কথা বলো। সানিক, যদুবাবুর বাজার ভবানীপুর পুরনো জায়গা, অনেক দিন ধরে ধীরে ধীরে সেখানে রাস্তার উপর ফুটপাতের উপর দোকান তৈরি হয়েছে বা সেই দোকানগুলো আরও ছড়িয়েছে। আজ দেখা গেল পুলিশ সেখানে গিয়েছে, গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। এবার তারাও স্বাভাবিকভাবে কোথায় যাবেন সেই প্রশ্নই করবেন। আগামীকাল বৈঠক রয়েছে নবান্নে হকারদের নিয়ে, সেক্ষেত্রে তারা কতটা আশাবাদী, তারা কি ভাবছেন? অতনু, যদুবাবুর বাজারের সামনের ছবিটা বাকি জায়গাগুলোর থেকে একটু আলাদা আমার চোখে লাগলো। তার কারণ হচ্ছে অন্যান্য জায়গায় অস্থায়ী দোকানদার তাদের দৌরাত্ম্য যেমন বেশি চোখে পড়ে, যদুবাবুর বাজারের সামনে যদুবাবু বাজারের যে মার্কেট কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সের যারা দোকানদাররা রয়েছেন, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ফুটপাথের উপর যে দোকানগুলি রয়েছে, ওই দোকানের জিনিসপত্র কিন্তু দোকানদাররা একেবারে ফুটপাথের প্রায় তোমাকে বলছি 50%-এর বেশি জায়গা এনক্রোচ করে সেই জায়গায় তারা দোকানের জিনিস রেখে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আজকে ভবানীপুর থানার পুলিশ যখন সেখানে যায়, সঙ্গে স্থানীয় কাউন্সিলরকে নিয়ে তারা সেখানে যায় এবং তারা কিন্তু আজকে বোঝায় যে আপনারা এই জিনিসগুলো হকারদের মতো পুরোপুরি জায়গাটাকে দখল করবেন না, আপনারা সরিয়ে নিন। আগামীকাল ফের পুলিশ আসবে, ফের পুলিশ এসে যদি সেখানে দেখে যে এইভাবে দখল রয়েছে তবে কিন্তু সেগুলো সরিয়ে দেওয়া হবে। যদিও তারা প্রত্যেকে রাজি হয়েছেন সেটাতে, তারা বলছেন তারা সরিয়ে নেবেন। বাকিদের এগোতে দেখে তারা প্রত্যেকে এগিয়েছেন বলে প্রত্যেকেই কার্যত দাবি করছেন। স্বাভাবিকভাবেই এই পাকা দোকান যাদের রয়েছে তারা যদি এইভাবে দখল করতে শুরু করেন ফুটপাত, স্বাভাবিকভাবেই পথচারী যারা, তাদের কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অতনু, ধন্যবাদ সানিক। এবার আপনাদের জোড়াসাঁকোর ছবি দেখাই। দেখুন, জোড়াসাঁকোয়ে পুলিশ অ্যাকশন মোডে। পুলিশ ঘুরে দেখছে রাস্তা, ফুটপাত, রাস্তার উপরে ফুটপাতের উপরে কোনো জিনিস থাকলে দোকানদারকে ডেকে বলছে এখানে কেন জিনিস রাখা রয়েছে। দোকানদাররা কি বলছেন? তারা ব্যবসা করছেন ফুটপাতের উপরে, অনেকটা জায়গা জোড়া রয়েছে। আমার সঙ্গে রয়েছেন অর্পিতা। অর্পিতা, যখন পুলিশ রাস্তায় যাচ্ছেন বা ফুটপাতে যাচ্ছে, গিয়ে পুলিশ আধিকারিকরা তারা জিজ্ঞেস করছেন যে এখানে কেন এভাবে রাখা রয়েছে, এখান থেকে এগুলো সরাতে হবে। দোকানদারদের সঙ্গে তোমার কথা হয়েছে, তারা কি বলছেন? তারা কি পুনর্বাসনের কথা বলছেন? তারা কি বলছেন যে তাদের একটা অন্য কোনো জায়গা চাই? কারণ এই সব প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামীকাল নবান্নের বৈঠকে। দেখো, একেবারেই তাই। আজকে সকাল থেকে আমরা একদিকে যেমন জোড়াসাঁকো, একদিকে বেন্টিং স্ট্রিট এবং অন্যদিকে আমরা এনআরএস হাসপাতালের সামনে, তিন জায়গাতেই আমরা যখন আজকে দেখেছি যে সেখানে পুলিশ একেবারে অ্যাকশন মোডে। জোড়াসাঁকো থানার পুলিশ যখন সেখানে যায় এবং সেখানে এসির নেতৃত্বে যখন বিশাল টিম যখন তারা গিয়ে যখন তাদেরকে বলে যে প্লাস্টিকের এই ছাউনি খুলে ফেলতে হবে, রাস্তার উপরে বসা যাবে না, ফলের যে ঝুড়ি সেগুলোকে একেবারে তারা কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করে, 4 জনকে আটক করে এই জোড়াসাঁকো থানা। তখন কিন্তু তারা যেটা বলছেন হকাররা, যে তাদের অন্যত্র তাদের তাহলে পুনর্বাসন দিতে হবে, কারণ তারা এক একজন 20-25 বছর, কেউ বা 30-35 বছর ধরে তারা সেখানে ব্যবসা করেন। ঠিক একই চিত্র এনআরএস হাসপাতালের সামনে, সেখানেও একেবারে হাসপাতালের গেটের সামনে একেবারে রাস্তা জুড়ে ফুটপাতে একটু হাঁটার জায়গা নেই, সেই জায়গাতে আজকে পুলিশ গিয়ে সেখানে আজকে অভিযান চালায়। শুধুমাত্র তাই নয়, বেআইনিভাবে যে সমস্ত সেখানে খাবারের দোকান বা গ্যাস যেখানে ছিল সেগুলিকে তারা সরিয়ে দেয়, এমনকি বিভিন্ন যে জলের বোতল সহ বিভিন্ন খাবারের যে দোকান সেই খাবারগুলিকে কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সেখানে ফুটপাতে একেবারে দোকানগুলিকে কার্যত সেখান থেকে ছাউনি খুলে দোকানপাট একেবারে সেখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে উঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের গেটের সামনে থেকে। অর্থাৎ পুলিশ একেবারে অ্যাকশন মোডে। মুচিপাড়া থানার পুলিশ যখন এইভাবে যখন অভিযান চালাচ্ছে, তখন কিছু কিছু বিক্রেতা বা কিছু কিছু সেখানকার দোকানদারদের যেটা চাঞ্চল্যকর অভিযোগ, যে তারা যেটা বলছেন যে প্রথমত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক, আর দ্বিতীয়ত তাদের বক্তব্য যে মাসে কোনো একজন যুবককে তারা টাকা দেয় 320 টাকা করে এবং সেই টাকা নাকি স্থানীয় থানায় নাকি যায়। কারণ এই বক্তব্য শুনবো, এই বক্তব্য শুনবো অর্পিতা, যে বক্তব্যের কথা বলছে, এই অভিযোগের কথাও শুনবো। তবে তার আগে একবার শোনা দরকার যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি বলছেন। এই ড্রাইভটা চলতে থাকবে and we will try and make sure that the streets আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারি। পুলিশ কোনোভাবেই বরদাস্ত করবে না ফুটপাতে দোকান, পুলিশ রাস্তা জুড়ে বিক্রি বাটা বরদাস্ত করবে না। কিন্তু যারা করছেন
তাদেরই তো কেউ কেউ বলছেন যে 320 টাকা করে মুচিপাড়া থানাকে দিতে হয় পার দোকান, অর্থাৎ দোকান পিছু। শুনবেন, শুনুন। হ্যাঁ, পুলিশদেরকে টাকা দেওয়া হতো দিদি, টাকা পুলিশদেরকে টাকা দেওয়া হতো থানায়, আমাদের লোকাল থানা মুচিপাড়া থানা, এখানে মানে লোক আসতো ওরা নিয়ে যেত। থানার টাকা দাও, মাস লেগে গেছে, থানার টাকা দাও, মাসে মাসে দিতে হয় প্রত্যেক দোকানে। থানা পুলিশের টাকা নিত, থানায় টাকা নিত, মাসে টাকা নিত 320 টাকা করে, সবাইকে 320 টাকা, যার বেশি আছে হ্যাঁ সবাই দিত। বলতে এখানকার একজনকে রেখে দিয়েছে, সে টাকা তুলে নিয়ে মাসে দিয়ে যেত, দিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানদার নিত, নিয়ে দিত, জানি না, বলছে থানায় কেস দিতে হবে মাসে। থানাওয়ালা আসতো না, ওইখানে হকার নিয়ে হকার নিয়ে দিয়ে দিতে আসতো। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে হকার ইউনিয়নও। হকার ইউনিয়নের দাবি রাজ্য সরকারকে, রাজ্য সরকারের বলা যেতে পারে রাজ্য সরকারকে সম্পর্কে যাতে একটা খারাপ ধারণা তৈরি হয়, সেজন্যই পুলিশ অতি সক্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য বলেনি হকার উচ্ছেদের কথা, কিন্তু বারবার আমরা মেয়রকেও বলেছি নতুন হকারের কথা, এবং পুলিশ কিভাবে নতুন হকার বসাচ্ছে এগুলো বারবার আমরা বলেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এক শ্রেণী পুলিশ এবং প্রশাসন তারা এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য যে আক্রমণ কাল করেছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন। পুলিশের নিজস্ব ইন্টারেস্ট আছে। উইদাউট পুলিশ নিউ মার্কেটের এই চত্বরে এই চেহারা হতে পারে, এবং এটা আমরা বলতাম, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, এটা পুলিশের ঝাল লেগেছে, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বাইরে গিয়ে তারা এই কাজগুলো করছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই পুলিশ, মানে পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে কোনো এই আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও অতি সক্রিয়তা, আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। এটা বেআইনি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভাববে, বেআইনি না হলে ভাববে কেন? পুলিশের সঙ্গে অতি শত্রুতা আছে। আমি যেখানে থাকি সেখানে প্রচুর অপরাধের নিয়ম যারা মেনে বসে আছেন দেখলাম না, তখন আর সকালে আমি মার্কেট গেছিলাম। কিন্তু এই সমাধান কীভাবে বেরোবে? এই এখন যেটা বেরোচ্ছে এটাই সমাধান। যার যা দায়িত্ব সে পালন করলেই সমস্যার সমাধান হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রীদের। বলছেন জনসংযোগ বাড়াতে হবে। কোন 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 বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এবং কেন তিনি বলছেন জনসংযোগ বাড়ানোর কথা? সোমরাজ, দেখো, আজকে যখন রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের বার্তা দেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের। সম্প্রতি লোকসভা ভোটের ফলাফল বেরিয়েছে এবং লোকসভা ভোটের ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে পুরসভা ভিত্তিক প্রায় 69টি পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। মনে করা হচ্ছে সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের জনসংযোগের বার্তা দিচ্ছেন। তিনি স্পষ্টতই আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, যেটা নবান্ন সূত্রে খবর, যে মানুষের কাছে যেতে হবে, না হলে কিন্তু ভোটে জেতা যাবে না। অর্থাৎ জনসংযোগ যে আরও বাড়াতে হবে সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সামনেই রথ আসছে, তারপর মহরম রয়েছে, সেক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যাতে নিজের নিজের এলাকায় থাকেন এবং সতর্ক থাকেন তা নিয়েও বার্তা এদিনের মন্ত্রিসভার বৈঠকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। একেবারে নাকের ডগায় থানা, কয়েকশো মিটার দূরত্ব হবে, রাস্তার উপর জুড়ে পার্কিং। পার্কিং করতে গেলে আপনার হাতে কুপন ধরিয়ে দিচ্ছে, পুরসভার কুপন, কারণ পুরসভা নাকি এই পার্কিং এর টাকা নিচ্ছে। পুরোটাই ফেক, পুরোটাই জাল, অথচ থানা কিচ্ছু জানে না। লিলুয়ার খবর দেখাবো আপনাদের, কারণ এই খবর আমরা দেখানোর পর কি হলো তা আপনার জানা জরুরি। হ্যাঁ, নিউজ 18 বাংলার খবরে কিছু না কিছু কাজ তো হয়, দেখাবো বিরতির পর। আপনাদের বলছিলাম না, লিলুয়ার ছবি দেখাবো। লিলুয়ার রাস্তা দেখুন, এত বড় রাস্তা, অথচ সেই রাস্তায় চলার উপায় নেই। তার কারণ রাস্তার দুপাশে পার্কিং, ওই দেখুন। এবং যে সে পার্কিং না, এই পার্কিং এ রীতিমতো কুপন দেওয়া হয় আপনাকে, দেখুন রিসিপ্ট দেওয়া হয়। ওই দেখুন, পার্কিং ফি দিচ্ছেন আপনি 200 টাকা। কাকে দিচ্ছেন? না, আপনি দিচ্ছেন
একেবারে হাওড়া পুরসভাকে HMC, দেখুন নিচে লেখা রয়েছে, পুরোটাই জাল আর পুরোটাই হচ্ছে লিলুয়া থানার নাকের ডগায়। এখানটা সমস্যা বলতে এক তো ওইখানে এত পার্কিং থাকে যে ধারণার বাইরে, দুটো সাইডে রাস্তার দু সাইডে পুরো গাড়ি দাঁড় করানো থাকে, এখানে পার্কিং তোলে, পার্কিংয়ের জন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে, তারপর চারদিকে গাড়ি থাকে, এখানে দুটো এমন টার্নিং রয়েছে যে টার্নিংয়ে কোনো গাড়ির থেকে রাস্তা ওখান থেকে কী আসছে এটা মানে একটা বাস রুটও আছে, যে রানিং বাস রুট, সেই বাস রুটও দেখা যায় না যে বাস আসছে, মানে যেতে আসতে আমাদের খুব সমস্যাই হয় বলতে পারেন। জীবন হাতে নিয়ে বাচ্চা যখন স্কুলে নিয়ে যায় তখন খুব সমস্যার মধ্যে পড়তে হয়, এক এক সময় ভোরবেলা এমন হয়ে যায় গাড়ি এখান থেকে বের করার সমস্যা হয়ে যায়। नहीं, हम तो पहली बार आए साहब। कितना रुपया लिया ये पार्किंग के लिए? 200। रुपया लेके आए? हाँ स्लिप दिया? हाँ, क्या बोल के ले आए? तो ये तो पार्किंग, नहीं है। वो बोला पार्किंग लगता है। कौन आया था, कब आया? अब 2-3 लोग आए थे साहब, अभी किसको किसको बताएं, हम तो यहाँ खुद नहीं पहचानते। अच्छा, दो स्लिप देके चला हाँ, गया? स्लिप दे के गया। এখানে যেখানে বেআইনি পার্কিং আছে, মানে আমাদের নথিভুক্ত পার্কিংয়ের বাইরে যেখানে পার্কিং আছে সেগুলো আমরা পুলিশের সাহায্য নিয়ে সেগুলো আমরা বন্ধ করে দেব, এবং রাস্তা এনক্রোচ করে যদি কেউ কাজ করে আমরা প্রয়োজন হলে আমরা বসবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং নিয়ম করে আমরা ওখানে পেনাল্টি বা জরিমানা আদায় করবো সেই জায়গায়। আমরা এই খবর আজ সকাল থেকে দেখাই এবং সকাল থেকে দেখানোর পর একজন গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার? না, লরি থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ওই ব্যক্তি, লরি থেকে টাকা তুলছিলেন এবং বদলে নিশ্চয়ই রসিদ দেবেন যাতে লেখা আছে হাওড়া পুরসভা। কিন্তু যেহেতু আমরা খবর দেখাই তারপরেই পুলিশ তৎপর হয় এবং থানার সামনে থেকেই তাকে তুলে নেওয়া হয়। কদিন আগে আমরা দেখেছিলাম পানিহাটিতে এক ব্যবসায়ীর গাড়িতে বুলেটের দাগ, এক গাদা। কদিন আগে দেখিয়েছিলাম, তিনি অভিযোগ করেছিলেন যে তাকে তোলা চাওয়া হয়েছে তার থেকে, তিনি দিতে রাজি হননি। ঠিক একই রকম ঘটনার কথা বলছেন বারাকপুরের আর এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করছেন তার কাছ থেকে 20 লক্ষ টাকা তা চাওয়া হয়েছে, বিভিন্ন নাম্বার থেকে বারবার হোয়াটসঅ্যাপ কল করা হচ্ছে, তিনি দিতে রাজি হননি। গতকাল রাতে যখন দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছেন তখন তাকে ধাওয়া করে দুষ্কৃতীরা। সেই হাড় হিম করা অভিজ্ঞতার কথা তিনি বলছেন, শুনুন। গতকাল আমি দোকানদারি করে ফিরছিলাম, তো সেই সময় রাত্রেবেলায় মুড়াগাছা থেকে আমাকে কন্টিনিউয়াস ফলো করা হয়, আমার স্টিল ওয়্যারলেস গেট অবধি আমায় ফলো করে, কন্টিনিউয়াস ফলো। মানে যেহেতু একটা কিছুদিন আগে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে গুলি করেছে, মানে আমার সেই সাহসটা হচ্ছে না যে গাড়ির থেকে বেরোবো। জীবনের এখন যা মানে সিচুয়েশন হয়েছে, কারো জীবনের দাম নেই, তারা পয়সার জন্য সব কিছুই করতে পারে। আমায় 20 লাখ টাকার দাবি করেছিল। 3, 4, 5 রকমের নাম্বার আছে, ফোন করছে যারা, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা মানে রীতিমতন বাড়ির লোকরা টেন্সড, বাবা মা রাতেবেলা কান্নাকাটি করছে, বউ কান্নাকাটি করছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তো আমরা এইভাবে আরো আমি নার্ভাস হয়ে যাচ্ছি। শপথ কোথায় হবে? রাজভবনে নাকি বিধানসভায়? সায়ন্তিকা রেহাত তারা চান যে বিধানসভায় শপথ হোক, কিন্তু রাজ্যপাল চান রাজভবনে এসে শপথ নিয়ে যেতে হবে। কোথাও একটা ইগো, ইগো কাজ করছে। শেষমেশ ঘন্টা চারেকের ধর্নায় বসলেন রেহাত সায়ন্তিকা। বিধানসভার সামনেই তারা ধর্নায় বসলেন। পরবর্তী পদক্ষেপ দেখুন, আমি আমার দলের সাথে আলোচনা করব, আমাদের অনারেবল স্পিকারের সাথে আলোচনা করব, আমাদের সবাই সিনিয়র্সরা এখানে রয়েছে, নিয়ম প্রথা অনুযায়ী মেনে যেটা করণীয় সেটাই করব। মানুষের ভোটে জিতে এসেও ভিক্ষে করতে হচ্ছে শপথ বাক্য পাঠের জন্য, সেটা করব, ভিক্ষে করব। যদি দরকার হয় আবার দেব, যা করতে হয় করব, আমাদের শপথ বাক্যটা পাঠ করতে দেওয়া হবে।
কন্যা তুলে সায়ন্তিকা বলছেন, মানুষের ভোটে জিতে এসেও আমাকে শপথ নেওয়ার জন্য ভিক্ষে করতে হচ্ছে। আর বরানগরের মানুষ বলছেন যে যদি বিধায়ক শপথ না নিতে পারেন তাহলে তো প্রশাসনিক কাজ আটকে থাকছে। যতক্ষণ তিনি শপথ না নেবেন ততক্ষণ পর্যন্ত তো প্রশাসনিক কাজ আটকে থাকছে। একে তো উপনির্বাচন অনেক দিন ধরেই কাজ আটকে ছিল, এখন শপথ নেওয়ার পর তিনি যে কাজ করবেন সে সুযোগও তো পাচ্ছেন না। আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি শপথই নিতে পারছেন না এবং আমাদের দৈনন্দিন অনেক কাজকর্ম তাকে দিয়ে সই সাবত করাতে একটা বরানগরবাসী হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব শপথ গ্রহণ বা পাঠ করবেন আমাদের তত সুবিধা হবে। বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের মাঝে আমরা পড়ে গেছি একটা বিরাট অসুবিধার মধ্যে। আমাদের যে দৈনন্দিন নানান রকম কাজকর্মের জন্য ওনার যে সার্টিফিকেটটা দরকার সেইটা আমরা পাচ্ছি না, যেহেতু তার এখনো শপথ নেওয়া হয়নি বলে। শপথ না নিলে তার সাইনিং পাওয়ার থাকছে না। এখন অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন বিবেকানন্দ স্কলারশিপ থেকে আরম্ভ করে পড়াশোনার অনেক কিছু এমএলএ সাইনিং অথরিটি হিসাবে ফর্মে এন্ডোর্স করার দরকার, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। ইনকাম সার্টিফিকেট আমরা দেওয়ার পর একটা হয় চেয়ারম্যান না এমএলএ লাগে, সেই সুযোগটা হচ্ছে না। আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ধর্ণা দিয়েছেন, আমরা আবার বরানগরবাসী সবাই গিয়ে রাজ্যপালের কাছে আমরা বিক্ষোভ করব। ফের দেউচা-পাচামিতে জমিদাতাদের মধ্যে থেকে চাকরি দেওয়া হলো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম, একটু জানবো সুপ্রতিম, এখনো পর্যন্ত কতজনকে চাকরি দেওয়া হলো? দেখো, দেউচা-পাচামি প্রস্তাবিত যে কোল ব্লক সেই জমিদাতাদের আজকে চাকরি দেওয়া হলো। 264 জন জমিদাতাকে আজকে পুলিশের জুনিয়র কনস্টেবল পদে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো ইনডোর স্টেডিয়ামে। পাশাপাশি জেলা শাসক যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যতগুলো হাতে চাকরি দেওয়া হয়েছে প্রায় 1500 জনকে আমাকে চাকরি দেওয়া হয়েছে। আরো 100 জনের যে লিস্ট সেটা ইতিমধ্যে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা মন্ত্রিসভার অনুমোদন পেলেই আরো 100 জনকে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে। এবং যে দেউচা-পাচামিতে যে জমিদাতাদের যে জমি যারা দিয়েছে তারা এইভাবে হাতে হাতে চাকরি পাচ্ছে এবং আজকেও তাদের হাতে জুনিয়র কনস্টেবল পদে চাকরি তুলে দেওয়া হলো এবং আগামী দিনেও তুলে দেওয়া হবে। এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে আরো যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গারও কিন্তু জমিদাতারা ইতিমধ্যে জমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ সুপ্রতিম। খুবই আনন্দ লাগছে, দীর্ঘ সময় ধরে হচ্ছিল না, এই ভোট ইলেকশন এইসবের জন্য আটকেছিল, তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর হয়তো আমরা পেয়েছি আজকের দিনে, প্রচন্ড খুশি। আমরা জমিদাতা, আমরা জমি দিয়েছি। খুবই ভালো লাগছে, এতদিন পর আমরা পেলাম, সবার মনের আশাও পূরণ হলো, আমরা প্যাকেজও পেয়েছি নিজের মতো। আমরা খুব খুশি। আমরা চাই আগামী দিনে আরো যারা আছে তারা এইভাবে আমাদের মতোই চাকরি পাক। আমরা সকলে স্বেচ্ছায় দিয়েছি, আর আমাদেরকে দেওয়ার কারণ মুখ্যমন্ত্রী প্যাকেজ ঠিকঠাক দিয়েছেন, তার জন্যই জমি দেওয়া হয়েছে। আজকে 12 নম্বর এবং 13 নম্বর লটের 164 জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন। এখনো পর্যন্ত প্রায় 1400 নিয়োগপত্র হয়ে গেছে এবং আমরা আরও আগামী দিনে প্রায় 100 জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা চলছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই বেড়েছে। জেলে বন্দি থাকা অবস্থায় পিএইচডি সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে পারেন অর্ণব দাম, অন্তত সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্ণব দাম জেলবন্দি অবস্থাতেই পড়াশোনা শুরু করেন। মাওবাদী নেতা অর্ণব দাম ডক্টরেট হতে চান তিনি। জেলবন্দি অবস্থাতেই সেট পাস করেন, তারপর আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার ইন্টারভিউ হলো। অর্ণব দাম হুগলি ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম চিংসুরা থেকে ওনার একটা অ্যাপ্লিকেশন এসেছিল, অর্ণব দাম অ্যাপ্লাই করেছিলেন এবং সে কোয়ালিফাই ক্যান্ডিডেট হিসাবে ইন্টারভিউতে সরাসরি ডাক পেয়েছেন। অলরেডি বিশ্ববিদ্যালয় থেকে তার ইন্টারভিউ হয়ে গেছে। এবার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদের মেরিট লিস্ট তৈরি হবে, সিলেকশন হবে। এবার তিনি কোয়ালিফাই করেন, তিনি পিএইচডি করার সুযোগ পাবেন।